তো মনিটর এই দুর্বল হলে একটা প্রবলেম হয়। মনিটর দুর্বল হলে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে অনেক সময় বাইরে দেশে ক্লায়েন্টরা যখন কাজ দেয় তখন তারা আপনাকে দিবে এক কালার, আপনি দেখবেন আরেক কালার, করবেন আরেক কালার, আবার পাঠাবেন আরেক কালার। আচ্ছা, এটা সেগুলো আছে না, এই সেগুলো আমি বুঝতে পারি না যেগুলো দেখেন রেড কালারটা উপর থেকে নিচের দিকে ইয়েলো কালার করবে, ঠিক আছে? আপনি পুরোটা রেড দিয়ে হালকা ইয়েলো, আর এই যে এটা আরেকটু এদিকে যাবে, আর এই কালারটা আরেকটু ছড়াবে, ঠিক আছে? এতটুকু হবে। আপনি ইউনাইট করছেন তো সবগুলো সে ইউনাইট করে স্টার দিছেন? এটা কার এই পেন্সিল দিয়ে এটা এনে করে দিছেন? তাহলে কমান্ড দিয়ে না, এটা পয়েন্টারে আছে না, আমি আগে ওই যে পাঁচটা দিয়ে কাটছি, তারপরে ওগুলো কপি করে দেওয়া করে বলছে এটা কার কি আছে? এই যে উপরে আর এগুলো না থাকলে বন্ধু দিলে ভালো হয়। এই যে এগুলো একসাথে এখন দিলে অনেক সময় এটা চলে যাবে, দেখছেন? এটা কার? ঠিক আছে, এটা কার? একটু বড় হবে, ফন্ট মিলবে, ফন্টটাতে ভালো ফন্ট নিতে পারলে লিপিকপ থেকে ফন্ট মিলে যাবে। আর স্টকটা বেশি মোটা হয়ে গেছে, আর একটু চিকন হবে। এটা আবার স্টক চিকন হয়ে না, আমার আমি এখানেই এটা কার? এটা কি এসে এখানে কি এসে? আমি একটু থেকে আর এটা তো হয় নাই, ইউটিউব থেকে করছেন না, এই জন্য পুরোপুরি ভুল। এটাও নেক্সট করে দেবো যে দেখাচ্ছি। হ্যাঁ দেখছেন, এই যে কি বিষয়টা বুঝছেন? আপনার এটা ভিতরে ঢুকে গেছে, আপনার এটা পুরোটাই ভুল হয়েছে। আপনার এটা টোটালি হয়নি, ঠিক আছে? এখন আমাদের আমরা গত ক্লাসে যে ভিডিওটা আপলোড দিছে, ওই ভিডিওটা আমি যেভাবে করছি ঠিক ওইভাবে করার ট্রাই করব। গভর্নমেন্টটা বাঁকা হয়ে গেছে, এটা গভর্নমেন্টটা বাঁকা হয়ে গেছে, দেখছেন? এই গণপ্রজাতন্ত্রীটা আরেকটু এখান থেকে নিচে হবে, স্টার গুলো ছোট হবে, মানে গণপ্রজাতন্ত্রী আর এখান থেকে স্টার্ট হবে, এখান থেকে স্টার্ট হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কাটবেন কিভাবে? আপনি কাটবেন এইভাবে, কন্ট্রোল সি, কপি, কন্ট্রোল এর পেস্ট, এটাকে রাখলাম, কন্ট্রোল সি, কপি, কন্ট্রোল এর পেস্ট। এখন আপনি এখানে আসার পর এই রেক্টেঙ্গেলটাকে এডিট করে নেবেন, একটু নিচে, একটু তাহলে এই বরাবর জায়গাটা বেশি থাকবে, আর এটা কম থাকবে। এখন এটাকে এবার দুটাকে ধরবেন, ধরে ডিভাইড করে দিবেন, 1 2 3টা ক্লিক করবেন, 3টা ক্লিক করলে এটা বাদ হয়ে যাবে। একই কথা, আর ডিরেক্ট সিলেকশন করে দিয়ে এটা ধরবেন, বাদ, এটা ধরবেন, এটা একই জিনিস, কিন্তু ওইটা সহজ, ওইটা সহজ, এটা ঝামেলা, ওটা সহজ। আচ্ছা, আর করি এইটা তো আবার কমান্ড আছে, আমি কি কমান্ড গুলো কমান্ড দিয়ে এখন পারবেন না আপনারা এখন এগুলো ধরে ধরে শিখবেন, লাইক সে বিল্ডার, পাথফাইন্ডার। আচ্ছা, আমি গত ক্লাসে আপনাদেরকে পাথফাইন্ডারটা দেখানোর কথা ছিল, আমি পাথফাইন্ডারটা অনেক তোমারই মিস করতেছি, পানি লাগবে। আচ্ছা, গত ক্লাসে আমরা আপনাদের ভিডিও একজন করলাম, হবে না? সবাই ভিডিও করলে করবেন, ঠিক আছে? একজন, যেখানে একজন করেন, ওনার ভিডিও তো ভালো হচ্ছে, তাইলে বাকিটা না করলে হয়, কারণ সবাই ভিডিও করলে কি হবে, ফোকাস আমার ভিডিও দিকে চলে যায়, আমি নিজের ফোকাসে হারাই, ঠিক আছে? ওকে, আচ্ছা, কেউ কথা বলবেন না, আমি ক্লাস স্টার্ট করতেছি। আমি আগে একটা কোশ্চেন বলেন, আগে প্রবলেম থাকলে বলবেন। হ্যাঁ, এই যে পিছনে যে সাইজ কার্ড বলে
পেজের কোনো সাইজ নাই, এটা জাস্ট 1080 1080। এটা আমরা এখনো কোনো প্রজেক্ট করতেছি না। আর লোগো ডিজাইনের নির্দিষ্ট কোনো সাইজ নেই, তবে 300 বাই 300 পিক্সেলের একটা সাইজ আছে, সেটা আমরা ধরি না। লাইক আপনি যদি এখন লোগো ডিজাইন সাইজ দেন, লোগো ডিজাইন সাইজ 300 বাই 300, আরো 500 বাই 500, 250 বাই 40, এই দেখছেন? এগুলো ধরার কোনো দরকার নেই। আপনি জাস্ট লোগো ডিজাইন করবেন কত দিয়ে? 1080 বাই 1080, 1080 বাই 1080, অথবা 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, মানে 1:1 রেশিও। ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা নেবেন। আর কোনো কোশ্চেন আছে? গত কোশ্চেন নেই। আচ্ছা, তো আমাদের আজকে যে মূল টপিক সেটা হচ্ছে, যে টপিক সেটা হচ্ছে পাথফাইন্ডার। আমরা শেপ বিল্ডার টুলটা মোটামুটি জানছি না? শেপ বিল্ডার টুলের থেকে শেপ বিল্ডার টুলে যা পাইছি, এখানে এর আরো বেশি পাবো। শেপ বিল্ডার টুলে আমরা 3টা পার্ট দিচ্ছি, আর এখানে কয়টা পার্ট দেখবো? এখানে 4 5 6 7 8 9 10, টোটাল 10টা পার্ট। মানে 10 ভাবে কাটতে পারবেন আপনি একটা শেপকে। ঠিক আছে? তো এই পাথফাইন্ডারটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা পাবো কোথাও? উইন্ডো থেকে পাথফাইন্ডার। আচ্ছা, এই পাথফাইন্ডার অপশনটা এখানে রাখলাম, আর আমি প্রত্যেকটা অপশন করব এখন, উদাহরণ দিব আপনাদেরকে, আপনারা দেখেন। আমি প্রথমে এখান থেকে একটা শেপ নিলাম, বাঁকা হয়ে গেছে কেন? আচ্ছা, এখন আমরা এখানে কালার অ্যাপ্লাই দিই। রেড, এটা দিলাম ব্লু, এটা দিলাম গ্রিন, এটা দিলাম ইয়েলো। ওকে, এখানে আমরা কয়টা কালার দেখতেছি? চারটা শেপ, 4টা কালার দিলাম। আচ্ছা, এই 4টা কালার দিয়ে আমরা উদাহরণ দেখবো, একটা উদাহরণ দেখবো। আমরা এটাকে একদম দিকে নিয়ে যাই, অনেক চা দিও। এই যে উপরে যাওয়ার পরে এই যে এখানে রাখলাম, দেখে আমি এটা অল্টা করে একটা কপি এখানে রাখলাম। আচ্ছা, প্রথম যে বিষয়টা, সেটার নাম হচ্ছে ইউনাইট। সেটার নাম কি? আমরা শেপ বিল্ডারে ক্লিক করে ড্র্যাগ করলে কি হতো? একটা শেপের সাথে জোড়া লেগে যেত। জোড়া লাগানোটা কি? ইউনাইট। তো এইখানে একটা ক্লিক করলে ইউনাইট হয়ে যাবে। এখন বলেন তো, ইউনাইট করছি, কিন্তু ইউনাইটের কালার এটা কেন আসছে? কারণ সবার উপরে কালার ছিল কি? কমলা কালার। এই জন্য এটাকে কি হয়ে গেছে? কমলা কালার হয়ে গেছে। এখন আমি যদি সবার উপরে বলি যে তুমি এখন এটাকে ধরে যদি ইউনাইট করি, কিন্তু শেপ বিল্ডারে এখানে বিভিন্ন নিয়ম আছে। শেপ বিল্ডার দিয়ে করতে গিয়ে, ওই যে আমি প্রথম দিন বলছি না, একবার এক কালার আছে, ওটা আপনি ডিস্টার্ব করবে, কিন্তু এটা কখনো ভুল করবে না। এটা উপরে যেটা থাকবে সেই কালারটা পিক করবে সে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তার মানে প্রথমটার কাজ আমরা পারছি। এটার নাম কি? ইউনাইট। আমি ইউনাইটটাকে এখানে রাখলাম। আমি এখান থেকে আরেকটা কপি নিয়ে এখন। আচ্ছা, এরপরে আমাদের এটার নাম হচ্ছে মাইনাস ফন্ট। এটার নাম কি? মানে খেয়াল করেন, এখানে আইকনে বোঝা যাচ্ছে কি উপরের গুলা ভ্যানিশ হয়ে যাবে আর পিছনেরটা থেকে যাবে নাকি? এখন আমি যদি মাইনাস পয়েন্টে ক্লিক করি, কি হচ্ছে দেখেন তো? এখন দেখেন কি হচ্ছে বিষয়টা হচ্ছে যে এখানে অনেকগুলো শেপ আছে, তাই না? এখন এখানে সব থেকে নিচের শেপ কোনটা? দেখেন তো, সব থেকে নিচের শেপ কোনটা? লালটা। তার মানে এখানে কাজ হচ্ছে মাইনাস পয়েন্ট মানে কি? পিছনেরটাকে ধরবে সে। তার মানে পিছনের শেপের যে অংশটা মানে অক্ষত থাকবে সেই অংশটা সে দেখাবে, আর বাকি সব যেগুলো কমন ছিল সেগুলো সব কি? ডিলিট। সবগুলো কি? ডিলিট। এখন আমি যদি এটাকে যদি এদিকে নিয়ে যাই, হালকা রাখি, আর যদি সবগুলোকে যদি দেখে মাইনাস ওয়ান করি, জাস্ট এই এতটুকু অংশ কি দেখাবে। বিষয়টাকে বুঝতে পারছি? তার মানে ইউনাইটের কাজ হচ্ছে মাইনাস করে ফেলা, জাস্ট লাস্টে যেটা থাকবে সেটাই কি সে কমন হিসাবে রেখে দিবে। আমি এটাকে এখানে রাখলাম। ওকে, এখন আমি আবার এটাকে একটা কপি নিয়ে এখানে, তাহলে প্রথমটা আমি ইউনাইট মাইনাস ওয়ান। এরপর আমরা যেটা দেখতেছি সেটার নাম হচ্ছে ইন্টারসেক্ট। ওই যে আমরা সাবটেক্সট ইন্টারসেক্ট করছি না, তার মানে এখানে থাকবে কি? শুধু কমন অংশ। এখন দেখেন এখানে অনেকগুলো শেপ, 1 2 3 4, এই চারোটা শেপের কমন অংশ কোনটা? চারোটা শেপের কমন অংশ হচ্ছে যে এই যে এটা কোনটা? এই যে এটা কি না? এই যে আছে, এই যে। এখন এটা কমন অংশ ক্লিক করেন, এই যে দেখছেন এই অংশটা। কথা কি বুঝতে পারেন? তার মানে ইন্টারসেক্টের কাজ হচ্ছে কমন অংশ নেওয়া। আচ্ছা, এরপর আমরা এখান থেকে নিয়ে অল্টার করে আরেকটা কপি আনলাম। এরপর আমাদের যেটা, সেটার নাম হচ্ছে এক্সক্লুড। আমরা এক্সক্লুডের সাথে মোটামুটি পরিচিত, কারণ এক্সক্লুড ওভারল্যাপিং আমরা করছি না। এখন এটার কাজ হচ্ছে কমন অংশে বাদ হয়ে যাবে। কি হয়ে যাবে?
ক্লিক করলাম, কমন অংশ যত জায়গায় ছিল, এই যে দেখেন যত জায়গায় কমন অংশ ছিল, লাইক এই জায়গায় কমন অংশ এটা ছিল, এই জায়গায় কমন অংশ এটা ছিল, তারপর এই জায়গায় কমন অংশ এটা ছিল, কিন্তু এই জায়গায় কমন অংশ আবার সামনে নেই, পিছনে আছে, এই জন্য যে পিছনের দিয়ে নিছে। তার মানে কমন অংশ যেখানে থাকবে সেখানে সে কি করবে, এখন এটা আনগ্রুপ করে যদি আমি আনগ্রুপ করি, এই যেটা আলাদা আলাদা কি আলাদা আলাদা শেপ হয়ে যাবে, বুঝছেন? তার মানে এটার নাম হচ্ছে কি এক্সক্লুড। এটার নাম কি এক্সক্লুড। আমি এক্সক্লুডটা এখানে রাখলাম, এর একটা কপি আনলাম। তার মানে উপরেগুলোর নাম শেষ, আর উপরেগুলোর নাম কি শেপ মোড, উপরেগুলোর নাম কি, আর নিচেরটার নাম কি পাথ ফাইন্ডার্স মোড। তার মানে উপরেটা এতক্ষণ আমরা যা কাজ করছি এগুলোতে শেপ মোডের কাজ, এগুলাতে আবার এক্সপান্ড করা যায়। কি করা যায়? এক্সপান্ড করলে কি, ছোট বড় করলে স্টকে ঝামেলা করে না। ওই যে গতকালকে তো বললাম, দেখেছি না, হচ্ছে ছোট করলে আর সমস্যা না। হ্যাঁ, ওখানে অবজেক্ট থেকে, আর এখানে এই যে এক্সপান্ড থেকে, এখানে এক্সপান্ড লেখাই আছে। আচ্ছা, এখন আমরা পাথফাইন্ডার মোডগুলো দিব। পাথফাইন্ডার প্রথম মোডের নাম হচ্ছে ডিভাইড, যেটা আমরা জানি। এখন আমি যদি ডিভাইডে ক্লিক করি, এখানে যতগুলা কাজ সবগুলো কি গ্রুপ হয়ে যাবে, সবগুলোর কাজ কি, তাহলে সবগুলো আনগ্রুপ করতে হলে কন্ট্রোল শিফট ডি। আনগ্রুপ করার দেখেন প্রত্যেকটা অংশ আলাদা আলাদা হয়ে গেছে, দেখছেন? প্রত্যেকটা অংশ আলাদা আলাদা হয়ে গেছে। তার মানে এক ক্লিকে আপনি, এখন যদি আপনি শেপ বিল্ডার দিয়ে এটাকে রিমুভ করতে যান, তাহলে কয়টা ক্লিক করতে হবে চিন্তা করো। ধরে এটাকে ধরে শেপ বিল্ডার তুলে নিলেন, নিয়ে শেপ বিল্ডার দিবেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এখন এগুলো কি হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে, দেখছেন? তার মানে সেম কাজ আপনি করতে পারবেন, কিন্তু কি হবে, সময় লাগবে, দেখছেন? তার মানে কালার চলে যাবে। হ্যাঁ, কালার চলে যাবে, কিন্তু এখানে কালার যাবে। এই জন্য আমরা সবসময় পাথফাইন্ডার দিয়ে কাটার ট্রাই করি যদি বেশি কাজ থাকে। তার মানে বুঝছি বিষয়টা? না, চলে। তার মানে বিষয়টা কি বুঝছেন? তাহলে পাথফাইন্ডারের প্রথম মোডটা কি, ডিভাইড। এরপরে মোডটা কি, আমরা দেখবো। এরপরে মোডের নাম হচ্ছে ট্রিম করা। কি করা? আমরা নরমালি কোনো কিছুকে কেটে ফেলাকে ট্রিম বলি, তাই না? এখন এই ট্রিমটার কাজ হবে কি, দেখেন আমার প্রথম শেপ কোনটা, উপরের শেপ, নিচের শেপ, মিডল শেপ, শেষের শেপ কোনটা দেখছি না, এটাকে ধরে ট্রিম করে দেয়। কি হয়েছে, এইটা জাস্ট কন্ট্রোল শিফট দিয়ে আনগ্রুপ করার পর বুঝবো যে চোখের সামনে যা ছিল সব ডিভাইড করে দিছে। লাইক এভাবে ধরছি, ধরার পর চোখের সামনে কি দেখছি দেখেন তো, এই যে চোখের সামনে ভাগ ভাগ কোনটা দেখতেছি, চোখের সামনে ভাগ দেখতেছি যে এটা এটার উপরে আছে, তারপরে এটা এটার অর্ধেক অবস্থায় আছে, এটা পুরোটা নাই, এতটুকু অংশ আছে, আর লালটা এতটুকু অংশ আছে। চোখের সামনে যা দেখছি তাই এখানে কনভার্ট হয়ে গেছে, দেখছেন? এই যে এটা এখানে ছিল, তারপরে এটা এখানে ছিল, আর এটা এখানে, যেটা আমরা মানে চোখের সামনে দেখছি নরমাল, ওই নরমালটাকে ডিভাইড করে দিই। তাহলে বিষয়টা কি বুঝছেন? এটার নাম হচ্ছে কি ট্রেন। এখন যদি এটা যদি নিচে থাকতো তাহলে কি হতো, ধরেন এটাকে নিচে নামালাম, অ্যারেঞ্জ ইনটু ব্যাক, ধরেন সবুজ তো উপরে আছে, এখন আমি যা করলাম ট্রেন, কি হয়েছে, এটা কেটে গেছে, উপরে এটা অক্ষত আছে, কিন্তু এতক্ষণ অক্ষত কোনটা ছিল, নিচেরটা ছিল। আচ্ছা, উপরেরটা ছিল, উপরেরটা অক্ষত থাকবে, মানে যেটা চোখের সামনে, আমরা চোখের সামনে কোনটা, এটার মধ্যে কোনো ভাগ দেখা যায়, কিন্তু এটা কি পুরোপূর্ণ দেখা যাচ্ছে, এটা অর্ধেক কাটা দেখা যাচ্ছে, এটা কি পুরোপূর্ণ দেখা যাচ্ছে, এটা কি পুরোপূর্ণ দেখা যাচ্ছে, এই জন্য যা দেখা যাচ্ছে ওইটুকুই ভাগ করতে সে, এটা কাজ হচ্ছে কি, যা দেখা যাবে ততটুকু সে কি ভাগ করবে, আর এটার নাম হচ্ছে ট্রেন। এরপর একটা নাম ট্রেন মার্জ, একই রকম কাজ করে, তবে কিছু কিছু অংশে একটু ডিফারেন্ট। মার্জ মানে কি, আমরা একটা শেপকে একটা সাথে একত্রিত করে ফেলা। এখন আমি যদি মার্জে ক্লিক করি, এই যে এটা এখন কন্ট্রোল শিফট দিয়ে আনগ্রুপ, সেম কথা, সেম করে ফেলা। কথা কি বুঝছেন? মানে একটা শেপের সাথে একটা শেপ মার্জ করে ফেলবে। মার্জ করা মানে কি, একত্রিত করছে, কিন্তু আমরা যদি এটা আনগ্রুপ করি তখন দেখবো যে এটা আলাদা আলাদা পার্ট আছে। পাথফাইন্ডারের ধর্ম কি, কেটে ফেলা, ঠিক আছে? তার মানে ট্রিম মার্জ কি একই রকম দেখা গেছে না এখন, কিন্তু কিছু কিছু কাজে একটু ডিফারেন্ট হবে। আচ্ছা, আমরা এটাকে কপি করে আনলাম। হ্যাঁ, বিচ্ছিন্ন কি জীবনে হবে না, আপনি যদি লাগান, এই যে কাছে লাগান, তখন আপনি ধরেন ধরে মার্চ করেন, যেটা চোখের সামনে দেখা যাচ্ছে সেটা মার্চ। হ্যাঁ, আচ্ছা, এখন এইটাকে আমরা করব, এই যে নিচের নাম হচ্ছে ক্রপ করে ফেলা।
ক্রপ, হ্যাঁ কাটা ফেলা। যে কাটা মানে কি সে বিষয়টা একটু দেখেন। আমাদের উপরে যা ছিল তা তো আছেই, বাকিগুলো কি আউটলাইন সে নিয়ে যাবে। যেমন এটাকে বললাম ক্রপ করলাম, এই যে বাকিগুলো সে ডিলিট করে দিছে, কিছু আছে আর, কিন্তু উপরে শেপে যা যা ছিল তা তার আনকমন অংশটা হাইলাইট করছে আর কমন অংশ ডিলিট করে দিছে। আনকমন অংশ কি হাইলাইট করছে আর কমন অংশ ডিলিট করে। এখন আনকমন অংশের মধ্যে কি ছিল, ভিতরে এই শেপগুলো ছিল, আর কমন অংশে যে শেপটা ছিল সেটা থেকে কাজ করে, কিন্তু সে আউটলাইন কিন্তু রেখে দিচ্ছে। যেমন এটাই যে আউটলাইন কিন্তু রেখে দিচ্ছে, দেখছেন আগে রেখে। এখন চাইলে এটা কালার দিয়ে দিলে যে কালার হয়ে যাবে, জিনিসটাকে বুঝছেন? আচ্ছা, তার মানে এটার এটার কাজ হচ্ছে কি ক্রপ করে ফেলা। আমি ক্রপটাকে এখানে রাখলাম, এরপর হ্যাঁ সব আনগ্রুপ করে আলাদা করবো সব। আচ্ছা, এরপরের নামটা কি আউটলাইন। এখানে শুধু আউটলাইন দেখা যায়, আউটলাইন তো আমরা চিনি। এই যে ক্লিক করলাম, এটা হয়ে গেছে। এখন আমরা আউটলাইন উন্নতভাবে করি, কন্ট্রোল 5 দিলে আউটলাইন হয়, ঠিক আছে। কিন্তু সেই আউটলাইন আর এই আউটলাইন কাজ না, এটা পাথ ফাইন্ডার আউটলাইন, ঠিক আছে। এই যে পাথ ফাইন্ডার আউটলাইন, এখন আপনি চাইলে এটা কন্ট্রোল শিফট দিয়ে আনগ্রুপ করেন, করলে এটা আলাদা আলাদা কেটে গেছে, বুঝছেন? এটা এই যে এটাকে ফুল কালার দিলে এটা অন্যরকম হয়ে যাচ্ছে। সবগুলোকে যদি ফুল কালার করতে পারেন, হ্যাঁ কিসে বলেন? কন্ট্রোল 5 দিয়ে ওটা হচ্ছে, হ্যাঁ ওটা ওই প্রথম দিন দেখেছি। যে এরপর এটার নাম হচ্ছে কি মাইনাস ব্যাক। এটা হচ্ছে কি ছিল, মাইনাস ফ্রন্ট, আর এটা কি মাইনাস ব্যাক। মানে এখন যদি আমি মাইনাস ব্যাকে ক্লিক করি, এতক্ষণ ওই যে প্রথমে অংশে কি কাজ করছিল, প্রথম অংশে কাজ করছিল একদম নিচের অংশটাকে দেখাইছে, আর এখন এটা সবার উপরের অংশটাকে দেখাইছে। এটা হচ্ছে পার্থক্য। এটা নিচের অংশ দেখাইছে, এটা এই যে টোটালি এটা হচ্ছে আমাদের পাথ ফাইন্ডার, ঠিক আছে। তাহলে পাথ ফাইন্ডার নিয়ে আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে মোটামুটি আমরা পাথ ফাইন্ডার জেনে গেছি, তাই না? তো আজকে আপনাদের মূল টপিক যেটা, সেটা একটা থিওরিক্যাল ক্লাস। লাইক আমি আপনাদের যেহেতু লোগো ডিজাইন করাচ্ছি, আপনাদের লোগো ডিজাইনের মধ্যে লোগো ডিজাইনের বেসিক কোনো ধারণা আপনাদের মধ্যে নেই, তাই না? তো একদম মৌলিক যে বিষয়গুলো লোগো ডিজাইনের, সেই বিষয়গুলো আমি একটা নোটপ্যাড আকারে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি এখানে বাংলা এবং ইংলিশ দুইটাই রাখছি, ওকে, দুইটাই রাখছি। এখানে মূল বিষয়টা হচ্ছে, এখানে এই বিষয়টার নাম হচ্ছে ফান্ডামেন্টালস অফ লোগো ডিজাইন, অথবা লোগো ডিজাইনের মৌলিক ধারণা। হ্যাঁ, একটা লোগো ডিজাইনে আসলে কি থাকে, কি কি নিয়ে লোগো ডিজাইন ক্রিয়েট হয়, এই বিষয়টা সম্পূর্ণ বিষয়টা আমরা দেখব। তাহলে ফান্ডামেন্টালস অফ লোগো ডিজাইন বা লোগো ডিজাইন মৌলিক ধারণা, এখানে আমরা বাংলাটাও রাখছি কারণ বোঝার সুবিধার্থে। লোগো ডিজাইন হলো একটি অনন্য এবং দৃষ্টিনন্দন প্রতীক। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, লোগো ডিজাইনটাকে বলা হয় ধরেন এই মাথা ছাড়া মানুষের মতো। লোগো ডিজাইনটা বলা হয় কি মাথা ছাড়া মানুষের মতো। আপনার যদি এখন মাথা না থাকে, আপনাকে চিনতে পারবে কেউ? চিনতে পারবে? তাহলে কোম্পানির লোগো না থাকা মানে হচ্ছে মাথা ছাড়া মানুষের মতো কোম্পানিটা। যে কোনো কোম্পানির লোগো না থাকা মানে কি মাথা ছাড়া মানুষের মতো। তার মানে লোগো ডিজাইনটা কতটা ইম্পর্টেন্ট। তার মানে এই লোগো ডিজাইনটা কি, লোগো ডিজাইন হলো একটি অনন্য এবং দৃষ্টিনন্দন প্রতীক তৈরির শিল্প, যা একটি ব্র্যান্ড বা কোম্পানির প্রতিনিধিত্ব করে। কি করে? যা একটি ব্র্যান্ড বা কোম্পানির প্রতিনিধিত্ব করে। অবশ্যই ধরুন এখানে যদি অ্যাপেল ব্র্যান্ডের কোনো কিছু আসে, লাইক এখানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, সেমিনার হচ্ছে, এখানে দেওয়া আছে অ্যাপেল, তাহলে আপনারা ভাববেন কি, ওরে বাবা এখানে অ্যাপেলের সাথে অ্যাড আছে, এটা মনে আসবে না? তাহলে এইটা কি করছে, অ্যাপেল কোম্পানি কি এখানে আসতে হয়েছে? কি আসছে এখানে? জাস্ট লোগোটা আসছে। তাইলে এটা কি একটা প্রতিনিধিত্ব করতেছে না এই লোগোটা? তার মানে এটা কোম্পানি কি একটা ব্র্যান্ড বা কোম্পানির প্রতিনিধিত্ব করে। একটি সুসজ্জিত লোগো ব্র্যান্ড পরিচয় প্রতিষ্ঠা করে, একটি ব্যবসাকে আলাদা করে এবং এর মূল মূল্যবোধ গুলোকে কি করে কার্যকর করে প্রকাশ করে। তাহলে বিষয়টা কি বুঝছি, লোগো ডিজাইনটা কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে লোগো ডিজাইনের মূল উপাদান। লোগো ডিজাইনের কি মূল উপাদান? এখন লোগো ডিজাইনের মূল উপাদানগুলোর মধ্যে অনেক কিছুই আছে। প্রথমে আমরা কালার নিয়ে কথা বলবো। আজকে আমাদের যে টপিক, সেই টপিকের মধ্যে অনেক কিছু আছে, এগুলো একদম সুন্দরভাবে বুঝার বিষয়। তো এতদিন আমরা অনেক কালার ইউজ করছি, কিন্তু কোন কালার কি মেনশন করে এটা কি আমরা জানছি না। আজকে আমরা শিখবো যে কোন কালার কি নির্দেশ করে এবং কোথায় আমরা কোন কালার ইউজ করি। আমি এখানে ইংলিশটা পাশাপাশি রাখি, আমি এটাকে ছোট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে এইভাবে রাখলাম, এটাকে এইভাবে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা,
আচ্ছা, এখানে আছে কি লোগো ডিজাইনের মূল উপাদান। লোগো ডিজাইনের মূল উপাদান মানে কি এলিমেন্টস অফ লোগো ডিজাইন, ঠিক আছে। এখন এখানে বলছে কি রং এবং তাদের অর্থ মানে কালারস এন্ড দেয়ার মিনিংস, কালারস এন্ড দেয়ার মিনিংস। আচ্ছা, রংগুলি একটি ব্র্যান্ডের ধারণা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবশ্যই রং কি করে, একটা ব্র্যান্ডের ধারণা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ কোন কালার কি নির্দেশ করে, কারণ কেন ওই কোম্পানি এই কালার ইউজ করছে তাদের লোগোতে, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এখন প্রতিটি রং বিভিন্ন আবেগ এবং সংযোগের উদ্বেগ করে। প্রত্যেকটা কালারই কি আমাদের আবেগ এবং কি সংযোগের উদ্বেগ করে, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা কালার দেখে বুঝি অনেক কিছু, তাই না। আচ্ছা, এখন এখানে বলছে প্রাইমারি কালার মানে প্রাথমিক রংটা। প্রাথমিক রং কোনগুলো? প্রাথমিক রং হচ্ছে রেড, ব্লু, ইয়েলো। রেড, ব্লু, ইয়েলো। এখন রেড কালার কি মেনশন করতেছে? প্যাশন, এনার্জি, এক্সাইটমেন্ট, আর্জেন্সি। মানে কি এই যে প্রাথমিক রংটা আবেগ, শক্তি, উত্তেজনা, তাড়াহুড়ো এরকম কি নির্দেশ করতেছে। এখন আমি যদি আপনাদেরকে একটা লোগো দেখাই, আমি যদি কোকা কোলার লোগোটা দেখাই, কোকা কোলার লোগোটা কি নির্দেশ, কেন লাল কালার বলে দেবেন? এটা এনার্জি, এটা কি এনার্জি। আমরা এনার্জি ড্রিঙ্ক বলি না এটাকে, তার মানে কি এনার্জি বুঝে। তার মানে এই লোগোটা যে ক্রিয়েট করছে সে জানতো যে এটা একটা পানীয়, কোমল পানীয় কোম্পানি, এবং কি সেটা কোমল পানীয়র কারণে সে এনার্জিটাকে এটাকে ডিটেক্ট করছে। এখন এখানে এনার্জি অ্যাড হচ্ছে, হ্যাঁ বলো। লেভেলে কোকা কোলা লিখছে, ওটাতে কিন্তু সাদা কালার, না না, মূলত কোকা কোলার ইয়েটা কিন্তু রেড, কোকা কোলার কালারটা কি রেড। আবার আমাদের যে ইউটিউব আছে, ইউটিউবটা কি, ইউটিউবটাও কি লাল। এখন ইউটিউবটা কি এখানে শক্তি রূপান্তর করছে, ইউটিউবটা রূপান্তর করছে আমাদের এই যে বিষয়টা আছে এখানে, আমাদের এখানে যে এক্সাইটমেন্ট আছে, ফ্যাশন আছে, এগুলো নির্দেশ করছে, আবেগ এবং উত্তেজনা। এখন আমরা অনেক সময় কি একটা এক্সাইটমেন্ট থাকে, একটা ভিডিও চলবে, ভিডিওর মধ্যে কি দেখাবে, থাম্বনেল দেখে তো আমাদের এক্সাইটমেন্ট কাজ করে না? থাম্বনেল দেখে এক্সাইটমেন্ট কাজ করে, উত্তেজনা কাজ করে না? কি দেখবো, এখানে কি দেখাচ্ছে, এটা কি, এটা এই চিন্তা থেকেই রেড কালার ইউটিউবের চ্যানেলটা আছে। ইউটিউব যে ডিজাইনার সে রেড কালারটাকে এই জন্য কি করছে, অ্যাড করছে। তার মানে বিষয়টা কি বুঝতে পারছি? আচ্ছা, এরপরে হচ্ছে কি নীল বা ব্লু কালার। ব্লুটা হচ্ছে কি ট্রাস্ট, বিশ্বাস, প্রফেশনালিজম, স্টেবিলিটি, ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা। তো এখানে অনেক কিছু ট্রাস্ট যেটা আমি যদি ফেসবুক দিই, ফেসবুকের লোগোটা কি ব্লু কালার। এখন এটা ব্লু কালার কেন, এটা ব্লু কালার কেন? এটা বিশ্বাস, ট্রাস্ট। লাইক আমরা ফেসবুকে বিশ্বাস করি বলে তো আমাদের পার্সোনাল ইনফরমেশন ওখানে রাখতেছি। আমি যদি বিশ্বাস না থাকতো হতো? তার মানে ফেসবুক কোম্পানি যে লোগোটা ক্রিয়েট করছে, লোগোটা ক্রিয়েট করার সময় অবশ্যই তার মাথায় এতটুকু ছিল যে আমার এটা পাবলিকলি এটা বিশ্বাস রাখতে হবে, পাবলিকের বিশ্বাসটা কি অর্জন করতে হবে। এই জন্য কালারটাকে ওইভাবে রিপ্রেজেন্ট করছে এবং লোগোটার কালার ওইটাই দেওয়া হয়েছে। এখন আমি যদি আপনাকে বলি যে আমার একটা কোমল পানীয় কোম্পানি আছে, এখন আমি তোমার কোনো কালার দিচ্ছি না, তুমি নিজের মতো করো, তাহলে আপনার মাথায় কোন কালারটা আগে আসবে? লালটা আগে আসবে, লালটা আগে আসবে। তো মানে এখন এইটুকু বুঝে কি মনে হচ্ছে, মানে আপনি কোনো কিছু জানেন না, আপনাকে বললো, তাহলে আপনার লালটা মাথায় আসবে। এখন আমি যদি বলি যে আমি একটা সোশ্যাল মিডিয়া খুলবো, হ্যাঁ, বা সোশ্যাল মিডিয়া অ্যাপস খুলবো, এখন আমার কালারটা লাগবে, কালার তুমি তোমার যা মতো তা দিবে, তাহলে আপনার কোন কালারটা আগে চুজ করতে আপনার মাথায় আসবে? এখন অবশ্যই ব্লু, বিশ্বস্ততা থাকতে হবে। এখন যদি আপনি ইন্টেলিজেন্স চিন্তা করেন, বুদ্ধিমত্তা চিন্তা করেন, তাহলে কি আসবে? ব্লু আসবে। তার মানে এই ব্লু কালারটা শুধু ব্লুটা কি দেয়, এখানে অনেক কিছু বুঝে শুনে দেওয়া হয়েছে, বিশ্বাস, পেশাদারিত্ব, স্থিতিশীলতা এবং বুদ্ধিমত্তা। আচ্ছা, এরপরে আমি সবগুলো উদাহরণ দিচ্ছি না, আপনার জাস্ট একটা দিচ্ছি। এটা হচ্ছে কি ইয়েলো। একটা কথা বলি, ধরেন আপনার আমরা বিভিন্ন রেস্টুরেন্টে যাই না, বিভিন্ন রেস্টুরেন্টে গেলে দেখবেন যে কোন কালারটা সব থেকে বেশি দেখা যায়? ইয়েলো কালারটা বেশি দেখা যায়। কারণ ইয়েলো কালার এমন একটা কালার যে কালারটা আমাদের সুখ অনুভূত করে। মনের ভিতরে কি থাকে, আপনি ধরেন শরীর দুর্বল, আপনার কি খেতে মন চাইবে? আপনি অসুস্থ, আপনাকে খেতে মন চাইবে? আপনি যখন সুস্থ, আপনার মনে যখন সুখ থাকে, তখনই তাদের খেতে মন চায়। এই জন্য
এই কালারটা বেশি ইউজ করা হয় রেস্টুরেন্টে, যেন মানুষের মনে উৎফুল্লতা সৃষ্টি করে, লাইক সুখ অনুভূত করে। এই জন্য মানুষ খেতে মন চায়, বেশি বেশি খেতে মন চায়। এই কালারটার মানে হচ্ছে যে কি, অপটিমিজম, হ্যাপিনেস, ওয়ার্ম, অনেক অনেক কিছু আছে, আশাবাদ, সুখ, উষ্ণতা, সৃজনশীলতা। এই যে আমরা যে একটা লোগো এখন দেখবো, সেই লোগোটা ম্যাকডোনাল্ডস নাম তো শুনছেন নাকি? ম্যাকডোনাল্ড এর লোগোটা কি কালার? ইয়েলো কালার। এখন ম্যাকডোনাল্ড কোম্পানি যখন লোগোটা ক্রিয়েট করে, তখন সে জানতো, ডিজাইনার, যে এটা একটা খাবারের প্রতিষ্ঠান, এই জন্য আমি ইয়েলো কালারকে আগে জানতে পারছি। শুধু এটা আসলে টিক চিহ্ন দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে ফেলছে, আপনি বলে সুন্দর লাগে। এটা যে কত কিছু মেনশন করছে। হ্যাঁ, আচ্ছা, যে এখন আপনি যদি ব্র্যান্ড গুলো দেখেন, ম্যাকডোনাল্ডস কত কোটি টাকা ব্র্যান্ড গুলো। আচ্ছা, এখন তার মানে বিষয়টা কি বুঝছেন? মানে খাবার কোন প্রতিষ্ঠান বা খাবার নিয়ে কোন ইয়া হলে আমরা কি কোন কালারটা আগে আনবো? ইয়েলো কালারটাকে আগে আনবো, কারণ এটা কি হ্যাপিনেস, সুখ অনুভূতি করে। এরপরে কালারটা কি? এরপরে হচ্ছে আমাদের সেকেন্ডারি কালার। এরপরে কি? সেকেন্ডারি কালার। এই যে এখন যদি বলেন স্যার স্ন্যাপচ্যাটটা কি, তাহলে সুখ অনুভূতি করেন না, এখানে আবার আপনার অন্য কিছু, যেমন এখানে সৃজনশীলতা কাজে লাগাচ্ছে, ঠিক আছে, সৃজনশীলতা কাজে লাগাচ্ছে বা আশাবাদটাকে কাজে লাগাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে সেকেন্ডারি কালার। তার মানে প্রাইমারি কালার আমরা তিনটা বুঝছি, এখন হচ্ছে সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালারের মধ্যে প্রথমে আসে কি? গ্রিন। গ্রিনটা কি বোঝায়? ন্যাচার, হেলথ, গ্রোথ, ওয়েলথ। মানে কি গ্রিন কালারটা? প্রকৃতি, প্রাকৃতিক বিষয়গুলো বোঝায়, স্বাস্থ্য বোঝায়, বৃদ্ধি বোঝায়। ধরো গ্রিন সিগন্যাল মানে কি? আমরা গ্রিন সিগন্যাল মানে কি বলি? গ্রিন সিগন্যাল কি বলি? গ্রিন সিগন্যালটাকে আমরা গ্রিন পজিটিভ চিন্তা করি। পজিটিভটা কি? গ্রিন। তারপরে যদি রেড হয়, আগে দেখেন না যে বিভিন্ন নলকূপের মধ্যে রেড সাইন দিয়ে দিত, মানে কি? এটা কি? এটা বিপজ্জনক, খারাপ, বাকি নেগেটিভ সাইন, ডেঞ্জারাস। এই জিনিসগুলো মাথায় রাখবে। কিন্তু এখানে যদি গ্রিন দিত, আমরা কি ডেঞ্জারাস মাথায় রাখবো? গ্রিন মানে কি? এটা ভালো, এটা কি? পজিটিভ সাইন। এখন এই যে এই চ্যানেলটা যে দেখলেন, হ্যাঁ, এই চ্যানেলটা দেখেন, এনিম্যাল প্ল্যানেট। এই যে এনিম্যাল প্ল্যানেটের লোগোটা কি? কি কালার? গ্রিন কালার। এখন এই এনিম্যাল প্ল্যানেটটা কি নিয়ে কাজ করে? প্রকৃতি নিয়ে কাজ করে। এখন এই যে ডিজাইনার, সেই গ্রিন কালারটা কেন সাজেস্ট করছে? তার মাথায় গ্রিন কালারটা কেন আসছে? সে আসছে এই জন্য যে সে জানবে যে এটা প্রকৃতি নিয়ে কাজ করবে, এরকম একটা চ্যানেল। এই জন্য আমরা কি করছি? গ্রিন কালার করছি। তাহলে মাথায় বুঝছে বিষয়টা? তার মানে এখন যদি আমাদের নেচার নিয়ে কোনো লোগো করতে বলে, আমার মাথায় সব থেকে সবার আগে কি আসবে? হ্যাঁ, এখানে কি ইয়েলো আসবে? হ্যাঁ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, দেখেন এখানে বিষয়টা হচ্ছে যে, তার মানে গ্রিনটা আমরা বুঝছি কিনা? প্রকৃতি, স্বাস্থ্য, বৃদ্ধি সম্বন্ধে এগুলা কি? এগুলা গ্রে। আচ্ছা, এরপর এখানে আছে কি? অরেঞ্জ। অরেঞ্জ মানে কমলা। কমলা কালার কি? যেটাও কি? ফান। তারপরে কি? আত্মবিশ্বাস, সৃজনশীলতা। এটাও মোটামুটি কার সাথে মিলতেছে? ইয়েলোর সাথে মিলতেছে, তাই না? তার মানে এই যে কমলা, ইয়েলো প্রায় একই। এখন আমরা যদি যেমন মজার বিষয়টা যদি দেখাই, তাইলে এই যে একটা চ্যানেল আছে না, নিকল অডিয়ান? হ্যাঁ, নিকল, NAC, হ্যাঁ, এই চ্যানেলটা, এই চ্যানেলে কি দেখায়? হ্যাঁ, নিকল অডিয়ান। এটা এই চ্যানেলে কি দেখায়? হ্যাঁ, কার্টুন দেখে না? এখন কার্টুন দেখে আমরা কি পাই? মজা পাই, তাই না? ফান, ফান। এখন এই কালারটা ফান নির্দেশ করতেছে। তার মানে আমার যদি এখন এরকম চ্যানেল লোগো প্রয়োজন হয়, এটার পরে কাজ, এটা পরবর্তীতে বুঝাবো কেন হচ্ছে, কিন্তু আগে বুঝেন কালার, আগে কালারটা বুঝেন। তার মানে এই যে ফানের কারণে কালারটা এটা আসছে। এখন ডিজাইনার কি আনতাজে কালার দিয়ে দিছে? না, সে জানে এটা কি কালার নির্দেশ করে। মজা, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি? পার্পল। পার্পল কালারটাকে বলা হয় লাক্সারিয়াস কালার। পার্পল কালারটা কি? লাক্সারি, রয়্যালিটি, উইজডম, মিস্ট্রি,
ঠিক আছে। এখন এই যে পার্পল কালার আসলে অনেকগুলো লোগো আছে, আমি যদি পার্পল কালার লোগো দিই অনেকগুলো লাক্সারি লোগো আছে, পার্পল কালার লোগো। ইয়াহু যেটা সেটাও কি পার্পল কালার। এই যে দেখেন পার্পল কালার লোগো গুলাকে আসলেই কি বলা হয়, এই যে বেনকিউ, ফেডেক্স, তারপরে এগুলো কি ইয়াহু, এগুলো কি লাক্সারি কথা না, কিন্তু এটা চিন্তা করছে তাদের লাক্সারিজ করেছে, কিন্তু এটা বিশেষ করে এটা হয় কিছু বিদেশি পণ্য আছে, হ্যাঁ ক্যাডবেরি আছে, ক্যাডবেরি চকলেট, এটা কি লাক্সারি চকলেট। এখন বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে মেয়েদের বিভিন্ন কসমেটিক আছে, এটা কোম্পানিটার নাম আমি ভুলে গেছি, ওই কোম্পানিটাও কিন্তু লাক্সারি লোগো মানে কালার দেওয়া, ইয়েলো কালার, পার্পল কালার দেওয়া। হ্যাঁ, তো এই যে বিষয়টা, তার মানে এখন আপনাকে যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার কোম্পানিটা হচ্ছে লাক্সারি বিষয় নিয়ে কাজ করবে এবং লাক্সারি হ্যাঁ বিলাসী পণ্যগুলো নিবে, এখন তুমি বলবো আমার একটা লোগো ক্রিয়েট করো, তাহলে আপনার মাথায় কোনটা আসবে কালার? পার্পল অথবা ব্ল্যাক। ব্ল্যাকটাও কিন্তু লাক্সারি কালারের মধ্যে পড়ে, গোল্ডেন কালার, ব্ল্যাক কালার এবং কি পার্পল কালার। হ্যাঁ প্রিমিয়ার লিগ দেখছেন। আচ্ছা এরপর এখানে আছে পার্পল কালার, এরপর হচ্ছে যে এরপর হচ্ছে নিউট্রাল কালার। আচ্ছা ওইদিকে না জানা আগে সেটা শেষ করি। নিউট্রাল কালার, কারণ এখানে অনেক কিছু আছে। নিউট্রাল কালার, নিউট্রাল কালার মানে নিরপেক্ষ কালার। নিরপেক্ষ কালার মধ্যে কি থাকে? কালো, সাদা, ধূসর কালার বা বাদামি কালার, নাকি? এই যে বাদামি, ধূসর, সাদা, মানে ওই যে গ্রে কালার যেটাকে বলি সেটা হচ্ছে ধূসর কালার। তাহলে কালো, কালোটা কি নিউট্রাল কালার বা নিরপেক্ষ কালার। কালারটা কি এলিগেন্স, তারপরে পাওয়ার, পাওয়ার। এখন আমি যদি এখানে পাওয়ার যেহেতু আছে, আমি যদি এখন এখানে নাইকি দেখি, অ্যাডিডাস দেখি, এগুলার কি কালার? এগুলা কিন্তু ব্ল্যাক। এই যে ব্ল্যাক, এগুলা কি? এই যে ব্ল্যাক। এখন এই ব্ল্যাক কালারটা, এখানে আরেকটা কথা বলে দিই, কোম্পানি চাইলে তাদের কালার কিন্তু চেঞ্জ করতে পারে বিভিন্ন ওয়ের কারণে। যেমন আমার কালো একটা আছে, আমি এই জন্য সাদা করে দিব, আমার সাদা ব্যাকগ্রাউন্ডটা যাতে কালো করে দিব, এটা তারা করতে পারে, তবে আপনি করতে পারবেন না। ক্লায়েন্ট আপনাকে বললে তারপর করতে পারবেন। আচ্ছা এখন এটা কালারটা, কালোটা কেন নিচ্ছে? এটা তো একটা জুতোর কোম্পানি। এখন এটা কোনটা নির্দেশ করছে? কালোর মধ্যে তো অনেক কিছু আছে, এটা নির্দেশ করছে পাওয়ার। কি নির্দেশ করছে? পাওয়ার। এই আমরা ধরেন ভালো একটা শক্ত জুতা বা নাইকির যদি একটা জুতা পরি, অ্যাডিডাসের একটা জুতা পরি, আমাদের গায়ে একটা হিট আসবে না? বা কি জুতাটা কি শক্ত, বা একটা বুট পরে প্লেয়ারদের নামে, বুট পরে নামে, নাইকির বুট পরে তাদের কনফিডেন্সটা একটু বেড়ে যায়। নর্মাল যদি কোনো কোম্পানি, আমি যদি নোয়াখালীর বাটা, বাংলাদেশের বাটা বলেন বা নোয়াখালীর যে যে মাস্টার শু বলেন, এদের জুতা যদি দিই তাদেরকে, তাদের এই কনফিডেন্সটা থাকবে? যদি নাইকি এবং অ্যাডিডাসের একটা দিই তাহলে কনফিডেন্সটা কমে যাবে, বেড়ে যাবে। কনফিডেন্স বাড়ার পিছনে কারণটা কি? পাওয়ার। কনফিডেন্স বাড়ানোর কারণটা কি? পাওয়ার। এখানে পাওয়ারটা মেনশন করছে এই ডিজাইনারটা। এখন নাইকির এই যে শুধু সাইন, এটাই কি লোক? এটা কি? এটাই লোক, এই যে সাইন, ঠিক চিহ্ন। এখন আপনি যদি এটা কি করবেন, এটার প্রাইস কত জানেন? সেটাই তো, এগুলো তো অনেক। আপনার মাথায় কি চিন্তা আসবে? কেন আসবে না? এটাই তো আমাকে, কেন আসবে না, আসবে কখন সেটা আমরা আস্তে আস্তে শিখবো, ঠিক আছে? কেন কপি করতে বলি, কেন কপি করতে বলি? কপি যখন আপনি, আপনার মাথায় এখন কিচ্ছু নেই, আমি আপনাকে কিছু করতে বলছি, আপনার মাথায় যা আছে, কিছু তো নাই, যা আছে হজবরলে এগুলি করে দিবেন। কিন্তু আপনি যদি 50টা ডিজাইন কপি করেন একই টপিকে, লাইক 50টা সোশ্যাল মিডিয়া ডিজাইন কপি করলেন, কপি করার পর এখন আমি যদি একটা ডিজাইন করি, এখন আপনার মাথায় কত কিছু খেলবে। যে আমি এইটা থেকে শিখলাম এটা রাউন্ড শেপ করলে ভালো হয়, এখান থেকে শিখলাম ডট শেডে দিলে ভালো হয়, এখান থেকে শিখলাম যে কালার দিলে ভালো হয়, এখান থেকে শিখলাম মাস্কিং দিলে ভালো হয়। আসবে কিনা? তাহলে কেন কপি করবো? কনসেপ্ট আনার জন্য। এখন এই কনসেপ্ট আনতে আনতে টিক চিহ্নটা তার কনসেপ্ট আসছে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা তার মানে নাইকি কেন কালো এটা আমরা বুঝে গেছি, নাকি? এরপর আছে আমাদের কি? সাদা, হোয়াইট। হোয়াইট কালার কি? সাদা। এখন পিউরিটি, তারপরে কি? ক্লিয়ারিটি। পিউরিটি মানে কি? এটা একদম কি? বিশুদ্ধতা, সরলতা। আমরা একদম মানে ভালো মানুষকে কি বলি? সাদা মনের মানুষ বলি। কি বলি? সাদা মনের মানুষ। এই যে মাম বোতলটা, মামের ভিতরে যে কালারটা দেখা যাচ্ছে, এটা কিন্তু মানে একটা হোয়াইট কালার ধরা যায়, ধূসর, কিন্তু এটা মানে গ্রে কালার, এটা লাক্সারিয়াস কালারের মধ্যে চলে যায়, মানে ব্যালেন্স কালারের মধ্যে চলে যায়। কিন্তু পানি, এই এই যে এই মানে এই পানির কোম্পানিটা এই কালারটাকে কেন মেনশন করে? এটা সাদার কাছাকাছি না?
এখন এই পিউরিটিটা সে মেনশন করছে, কি মেনশন করছে? পিউরিটিটা, বিশুদ্ধতা। এখন আপনার যদি পানির কোম্পানির বিশুদ্ধতা না থাকে তাহলে কি সে পানি কিনবে কেউ? এখন আপনাকে যদি আমি একটা পানির কোম্পানি, যে একটা পানির কোম্পানি আমি গাইড করবো, তুমি লোগোটা করে দাও, তাহলে আপনার কোন কালারটা আগে আসবে? হোয়াইট। তাহলে হোয়াইট দিয়ে কিভাবে করা যায়? মাথা কি আসবে? হোয়াইট দিয়ে। পুরোটা হোয়াইট দিলে তো ভালো লাগতো না, এই জন্য সে কি করছে, একটু গ্রে করে দিচ্ছে। কিন্তু গ্রে কালার কিন্তু আরেকটা নির্দেশ করে রূপকর্তে, কারণ এটা মানে নিরপেক্ষ কালার, তো একটার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ। আচ্ছা, এখন এখানে সাদার মধ্যে কি আছে? অ্যাপেল, টেসলা। অ্যাপেলটা কেন মানে দেওয়া হয়েছে? অ্যাপেল। এখন এই যে অ্যাপেলের যে লোগোটা, আরে কি আছে, অ্যাপেলের লোগোটা হোয়াইট কেন বলেন? অ্যাপেলের লোগোটা হোয়াইট কেন? কারণ অ্যাপেল বুঝাচ্ছে যে তাদের এটা 100% পিওর। এটা কি 100% পিওর, বা এটা কি একদম মানে পিউরিটির দিক থেকে খাঁটি অরিজিনাল, এরকম একটা বিষয় বোঝাচ্ছে। তো এখন এটা পিউরিটিটা যদি তার মধ্যে না থাকে, মানুষের একটু ঘুরে গিয়ে পড়তো অ্যাপেলের উপর। হ্যাঁ, এখন সে এই হোয়াইট কালারটাকে কেন সাজেস্ট করবে? সে হোয়াইট কালারটাকে সাজেস্ট করছে এই বিষয়গুলোর উপর চিন্তা করে। লাইক এখানে যে বললো পিউরিটি, তারপরে কি পিউরিটি, তারপরে কি আছে সিম্পলিসিটি, তারপরে কি মিনিমালিজম, আর হচ্ছে ক্লিয়ারিটি। তো এগুলো সবগুলো থেকে আপনার মাথায় এটা রাখা উচিত যে অ্যাপেল কোম্পানি পিউরিটিটাকে কি করছে, গুরুত্ব ফোকাস করছে। আচ্ছা, এরপরে আছে কি ধূসর বা গ্রে কালার। গ্রে কালারটা ব্যালেন্স নির্দেশ করে। কি করে? ব্যালেন্স। আমাদের যে মার্সিডিজ বেঞ্জ যে কোম্পানিটা আছে, এটা কি কি বিক্রি করে? কি গাড়ি বিক্রি করে, তাই না? এখন এটার কালার গ্রে কেন? এটার কালার গ্রে হওয়ার কারণ হচ্ছে ব্যালেন্স, কারণ এটার ব্যালেন্স ভালো। এটা কি ব্যালেন্স, এখন সেই সাথে আরো কিছু অ্যাড করা যায়। লাইক এখন যেহেতু গাড়ি, সেহেতু আমরা ব্যালেন্সটাকে মাথায় রাখি, ভারসাম্য, পেশাদারিত্বটাকে রাখতে পারি, কি প্রফেশনালিজম। প্রফেশনালিজমটা কিন্তু গাড়ি কোম্পানি যেহেতু ব্যালেন্সটা বেশি নির্দেশ করে না, এই ভারসাম্য ভালো। এখন আপনি কেন মার্সিডিজ বেঞ্জ কিনবেন? কারণ এটার সব দিক থেকে এটা কি ভালো। এই বিষয়ের উপর গুরুত্ব মানে মাথায় রেখে এটা গ্রে কালার নিচ্ছে। তাহলে শুধু শুধু কি দেয় নেই, গ্রে কালার দেয় নেই, মানে মন চেয়েছে গ্রে কালার দিছি না। তাহলে আমরা যখন লোগো করবো তখন আমরা কত দিকে খেয়াল করতে হবে, বুঝতে পারছি এই বিষয়গুলো। আচ্ছা, এরপরে হচ্ছে আরো আছে অনেক কিছু। আচ্ছা, এরপরে হচ্ছে বাদামি বা ব্রাউন কালার। ব্রাউন কালারটা কি নির্দেশ করে? ব্রাউন কালারটা নির্দেশ করে এটা মাটির রং, মানে এটা আসলে কি বলবো, এটা স্থায়িত্ব, নির্ভরযোগ্যতা, মাটির রং। এই যে ইউপিএস এর যে লোগোটা আছে, ইউপিএস লোগো, এটা কি কালার? এটা কি কালার? ব্রাউন কালার ধরা যায়, ঠিক আছে, বা বাদামি কালারের কাছাকাছি। হলুদ না, এই যে এটা মেনটা ইউপিএস। এটা কেন গ্রে কালার, ধূসর কালার বা বাদামি কালার বলেন তো? কারণ এই কালারটা নির্দেশ করে স্থায়িত্ব, অনেকদিন কি মুখে তো আসতেছে না, ডিউরেবিলিটি। এখন এই যে বিষয়টা, এটা নির্দেশটা কি স্থায়িত্ব কারটাকে বোঝাচ্ছে, এটা অনেকদিন টিকবে, অনেকদিন কি টিকবে, এই জন্য ইউপিএস এর লোগোটা কি বাদামি। এতক্ষণ পর্যন্ত হ্যালো, এখন যে বিষয়টা, এতক্ষণ আমরা কি দেখছি? কালার। এতক্ষণ যে কালার গুলো নিয়ে, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, নিউট্রাল কালার, মানে কালার নিয়ে আমাদের মোটামুটি আগে কি ধারণা ছিল? একটু ধারণা ছিল, কিছু কিছু ছিল অল্প একটু, কিন্তু কি এখন আমরা বুঝতে পারছি যে আসলে কোন কালার কি নির্দেশ করে। ঠিক আছে, হ্যাঁ, এখন বুঝছে। এখন আমরা আরো কিছু এক্সপ্লেন করব। এখন যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটার নাম হচ্ছে টাইপোগ্রাফি বা ফন্ট। কি ফন্ট? তার মানে আমরা প্রথম ক্লাসে আপনাদের কিছু ফন্ট লিখে দিয়েছিলাম, মনে আছে? এই ফন্ট গুলো কেন গুরুত্বপূর্ণ একটু পরে বুঝতে পারবেন। আচ্ছা, টাইপোগ্রাফি আমাদের লোগোর ক্ষেত্রে টাইপটা কি অনেক বেশি ইম্পর্টেন্ট না? কালার যেরকম ইম্পর্টেন্ট, টাইপিংটাও তো ইম্পর্টেন্ট না? আচ্ছা, এখন এই টাইপিং নিয়ে আমরা কিছু কথা বলবো। প্রথমে আমার যে টাইপোগ্রাফি বা তাদের প্রভাব, ফন্ট গুলো একটি লোগোর ব্যক্তিত্বকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে। বিভিন্ন ফন্ট শৈলী বিভিন্ন ব্র্যান্ডের বার্তা বহন করে, ঠিক আছে? যেমন অ্যাপেলের লেখা যেরকম, টেসলার লেখা যেরকম, এগুলো কেন এরকম?
এটারও কি একটা ডিসক্রিপশন আছে না, কারণ আছে না, আন্তর্জাতিক দিয়ে দিছে। এই বিষয়টা এখন আমরা বুঝবো। প্রথমের নামটা হচ্ছে সেরিফ ফন্ট। কি ফন্ট? সেরিফ। এটাকে বলা হয় ক্লাসিক এন্ড প্রফেশনাল। কি বলা হয়? ক্লাসিক এন্ড প্রফেশনাল। এখন লোগোর ক্ষেত্রে কিন্তু আমি কোনো ধরা বাধা দিই নেই, দিছি। লোগোর ক্ষেত্রে আপনি যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। তখন আপনি এই যে 5টা দিয়ে করে ফেলবেন এটা না, হয়তো 5টা লাগবে, কারণ আপনার বিভিন্ন রকম হতেই পারে, ক্লায়েন্টের পছন্দ করে। তার মানে আপনি সব ফন্ট আপনার জন্য উন্মুক্ত লোগোর ক্ষেত্রে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এখন এখানে যে সেরিফ ফন্টের কথা বলছে, সেরিফ ফন্টটাকে বলা হয় ক্লাসিক্যাল ফন্ট। এখন এখানে বেস্ট ফর ট্রেডিশনাল আর ফর্মাল ব্র্যান্ডের মধ্যে আছে কি দেখাই। দ্য ডেইলি স্টার, দ্য ডেইলি স্টার। এটা আরেকটা আছে দ্য নিউ ইয়র্ক টাইমস। এটা না, দ্য নিউ ইয়র্ক টাইমস। এটা কি পুরোটা একটা লোগো না? এটা পুরোটা একটা লোগো না? এখন এই পুরোটা লোগোটা আপনার এই যে কি বলে, এটা একটা শুধুমাত্র একটা ফন্ট দিয়ে করে গেছে। আর এই ফন্টের নাম কি? টাইমস নিউ রোমান। এই টাইমস নিউ রোমান, এই ফন্টটা কি? এটা হচ্ছে সেরিফ ফন্ট। টাইমস নিউ রোমান, এই যে টাইমস নিউ রোমান। তারপর হচ্ছে কাছাকাছি, ওটাকে জাস্ট মডিফাই করছে। আপনি কি শুধু টেক্সট নিয়ে লোগো করে ফেলছে? টেক্সট বসানোর পর এগুলাকে মডিফাই করছে। কি করছে? মডিফাই করছে। লাইক এখানে কর্নারটা আছে, কর্নারটা রাউন্ড করে দিচ্ছে। হ্যাঁ, এটা ডাইরেক্ট কেমনি হবে, কথা কি বুঝছেন? আচ্ছা, এখন এই যে বিষয়টা, এটাকে বলা কি? ক্লাসিক্যাল ফন্ট। এটার নাম হচ্ছে টাইমস নিউ রোমান। আরো কিছু ফন্ট আছে, জর্জিয়া আছে, এবং ইউজেস কোথায় ইউজ হয়? ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তারপর লাক্সারি ব্র্যান্ডে ইউজ হয় এগুলা। এটা কোথায় কোথায় ইউজ হয়? যেমন বগু, তারপর কি দা নিউ ইয়র্ক টাইমস, এগুলোর মধ্যে কি ইউজ করে। এরপর হচ্ছে কি সান্স সেরিফ ফন্ট বা আধুনিক এবং মিনিমালিস্ট। সান্স সেরিফ ফন্টটা আধুনিক ফন্ট। কি আধুনিক মানে বর্তমান ফন্ট যেটাকে বলা হয়, বর্তমান ফন্ট। এই বর্তমান ফন্টের মধ্যে আমাদের এটা অনেকগুলো ফন্ট আছে, যেমন মনসিরাত। আমাদের মনসিরাত আমরা ইউজ করি না? এই যে মনসিরাতটা কি? সান্স সেরিফ ফন্ট। যেমন আপনি এটা কোথায় ইউজ হচ্ছে? মনসিরাত ফন্টটা আপনারা তো এটার নাম শুনছেন, স্পটিফাই। এই যে স্পটিফাই লোগোটা কি? মনসিরাত ফন্ট। এখন আমি যদি বলি যে গুগল, যেটা দেখিয়ে যাচ্ছে, সেটা কি? এটা কি? এটা কি সান্স সেরিফ ফন্ট। মানে মনসিরাত ফন্টটা সান্স সেরিফ ফন্ট, আর এটা সান্স সেরিফ ফন্টের মধ্যে পড়ে। তার মানে এখানে আপনার হেলভেটিকা একটা আছে, এই যে হেলভেটিকা, মনসিরাত। হেলভেটিকা ফন্টটাও কাছাকাছি ওটা, তাহলে এখানে জাস্ট কিছুটা এডিট করছে। গুগলের যে ফন্ট, এটা কি? সান্স সেরিফ, মানে আধুনিক ফন্ট। আচ্ছা, এরপর হচ্ছে কি সমসাময়িক বা পরিষ্কার ডিজাইনের জন্য উপযুক্ত। আচ্ছা, সান্স সেরিফ ফন্ট। এরপর হচ্ছে কি স্ক্রিপ্ট ফন্ট। কি স্ক্রিপ্ট ফন্ট? স্ক্রিপ্ট ফন্ট কি? এই যে স্ক্রিপ্ট ফন্টের মধ্যে কিন্তু আমাদের আবার এই যে ইয়া আছে, কি জানি, ব্রাশ স্ক্রিপ্ট ফন্ট আছে। কি আছে? মানে একটু হাতে লেখার মতো, হাতে লেখা, হ্যান্ড রিটেন ফন্ট। হ্যান্ড রিটেন ফন্ট চিনি না আমরা? আচ্ছা, যদি আমি উদাহরণ দিই কোকা-কোলা, তাইলে বুঝতে পারবো। কোকা-কোলার যে লোগোটা, এটা কি? এটা হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট। এটা কি? মানে হাতে লেখা, পেছানো। কিন্তু এগুলো আবার কি? ডিজিটাল। এগুলো কি? এগুলো হচ্ছে কাজ করছে, কিন্তু নরমালি কি পেছানো না। তাহলে পেছানো লেখাটাকে আমরা বলতে পারি স্ক্রিপ্ট ফন্ট। ক্লিয়ার? আচ্ছা, এরপর এখানে আরো কিছু আছে। এরপর হচ্ছে আমাদের কি ডিসপ্লে ফন্ট। কি আছে? ডিসপ্লে ফন্ট। এই ডিসপ্লে ফন্টটা বেশিরভাগ সময় ইউনিক এন্ড বোল্ড হয়। কি হয়? একটু মোটা হয়। কি হয়? একটু মোটা হয়, ইউনিক এবং বোল্ড। ডিসপ্লে ফন্টের মধ্যে কি আছে? যেমন আমরা যদি এটা দেখি, এই ফন্টার লোগোটা যদি দেখি, এটা বুঝবেন। এই যে এই ফন্টটা কি একটু মোটা না? একটু মোটা না? এখন এটাকে বলা হয় ডিসপ্লে ফন্ট। একটু মোটা, এলোমেলো থাকবে, এটাকে কি বলা হয়? ডিসপ্লে ফন্ট। এই ডিসপ্লে ফন্টের উদাহরণ কি থাকে? ডিসপ্লে ফন্টের উদাহরণ যদি আমি দিতে যাই, ডিসপ্লে ফন্টের উদাহরণ আছে ইমপ্যাক্ট, লকস্টার। হ্যাঁ, লকস্টার। এই লোগো, এই ফন্টগুলো হচ্ছে কি ফন্ট? ডিসপ্লে ফন্ট। এগুলো হচ্ছে ডিসপ্লে। ইমপ্যাক্ট, লকস্টার,
হ্যাঁ, এগুলো হচ্ছে ডিসপ্লে ফন্ট। এখন আরো কিছু বিষয় আছে। এরপর হচ্ছে মনোস্পেস ফন্ট। কি ফন্ট? মনোস্পেস ফন্ট। মনোস্পেস ফন্টটা হয় টেকনোলজিক্যাল লোগোগুলোর জন্য, টেক বিষয় বা কোডিং স্টাইল বা কোডিং করার জন্য যে লোগোগুলো হয়, এগুলা আমরা কি করি? মনোস্পেস ফন্ট। যেমন এই ফন্টটা, মনোস্পেস ফন্ট যেটা, এটা আসলে কোডিং এবং হাইটেক ব্র্যান্ডের জন্য সেরা। হাইটেক ব্র্যান্ড, ঠিক আছে? হ্যাঁ, প্রযুক্তি ব্র্যান্ড। প্রযুক্তি ব্র্যান্ড আমরা যদি এই যে এটা ধরি, স্পেস এক্স, এই যে স্পেস এক্স যে লোগোটা, এই যে এটা কি? এটা হচ্ছে কি ফন্ট? মনোস্পেস ফন্ট। কি ফন্ট? মনোস্পেস ফন্ট। এখানে মনোস্পেস ফন্টের মধ্যে কিন্তু আমাদের রোবটও আছে, দেখবেন এই যে রোবটটা, দেখছেন? কথা বলছেন? এখন এখানে এখানে অনেক কিছু আছে, রোবটো, ল্যাটো, অনেকগুলো শিখছিলাম আমরা। এগুলোর নাম কাল শিখি, এগুলা ইম্পর্টেন্টের কারণে আমরা এগুলো শিখছি। তো এতক্ষণ পর্যন্ত আমরা শিখলাম কি? মোটামুটি কিছু ফন্টের বিষয় বা টাইপোগ্রাফি বিষয় মাথায় আসছে। এখন আমরা শিখবো আমাদের মেইন জিনিস, লোগোর ধরন। তার মানে প্রথমে কালার, এরপরে টাইপোগ্রাফি বুঝলাম। এখন আমরা শিখবো কি? লোগোর ধারণা। এখন লোগোর ধারণা যদি আমি নিতে যাই, টাইপস অফ লোগো, ঠিক আছে? টাইপস অফ লোগো, টাইপস অফ লোগোর মধ্যে প্রত্যেকটা বিষয় আমি উদাহরণ দিয়ে দেখাবো। প্রথম যে লোগোটাকে বলা হয় তাকে বলা হয় ওয়ার্ডমার্ক লোগো। কি বলা হয়? ওয়ার্ডমার্ক লোগো। এখন আমি যদি এখানে কোকা কোলার যে লোগোটা, এই লোগোটাকে কি বলা হয়? ওয়ার্ডমার্ক। কারণ এগুলা এক একটা কি, এগুলা আরেকটা কি, এক একটা শব্দ বা এক একটা ওয়ার্ড। ওয়ার্ডমার্ক লোগো। তাহলে গুগল কি? ওয়ার্ডমার্ক লোগো, ঠিক আছে? তার মানে যখন কোনো ওয়ার্ড আমি দেখবো বা কোথাও যদি এরকম ডিরেক্ট লেখা থাকে এবং ওয়ার্ড ওয়ার্ড থাকে, সেটা কি লোগো? ওয়ার্ডমার্ক লোগো। ক্লিয়ার? হ্যাঁ, এগুলো কি বুঝবো আমরা? ওয়ার্ডমার্ক। আচ্ছা, এখন আমরা যদি হ্যালো, তার মানে আমরা কি শিখলাম? ওয়ার্ডমার্ক লোগো। তাহলে ওয়ার্ডমার্ক লোগোর মধ্যে কি পড়ে? কোকা কোলা, গুগল, ভিসা, এগুলো কি ওয়ার্ডমার্ক লোগো। আচ্ছা, যে ফন্টে শুধুমাত্র কি থাকবে? টেক্সট থাকবে, একটি অনন্য ফন্ট, একটি টেক্সট কেবল লোগো। তার মানে ওয়ার্ডমার্ক লোগোতে কিছু ওয়ার্ড থাকবে, ওইটাই লোগো। তারপর হচ্ছে কি লেটার মার্ক লোগো। লেটার আর কি ওয়ার্ড এক না, লেটার কি আলাদা আলাদা বর্ণ, আলাদা আলাদা বর্ণ। এখন আমি যদি লেটার মার্ক লোগো যদি বলি, লেটার মার্ক লোগো কোনগুলো? যেমন আমি যদি এখানে উদাহরণ দিই, সিএনএন, সিএনএন যে লোগোটা, এটা কি? এটা কি ওয়ার্ড? এটা কি হবে? লেটার। এগুলা কি? তারপরে ধরেন এটা ধরেন এইচপি, এটা কি লোগো? এটা কি? লেটার মার্ক। এটা কি? লেটার মার্ক। তার মানে লেটার আলাদা আলাদা লেটার দেখলে আমরা বুঝবো কি এটা লেটার মার্ক। আর শব্দ দেখলে কি বুঝবো? তার মাথায় মোটামুটি ধারণা হয়ে গেছে লেটার আর ওয়ার্ড কি। আচ্ছা, এখন আমরা এখানে আরো কিছু আছে, যেমন সিএনএন, এইচপিআই। আচ্ছা, এরপরে হচ্ছে মানে ব্র্যান্ড নামের অদক্ষর বা সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে। সংক্ষিপ্ত রূপ ব্যবহার যখন করে তখন সেটা কি হয়ে যায়? লেটার মার্ক লোগো। আচ্ছা, এরপর হচ্ছে আইকনিক বা প্রতীকী লোগো। কি লোগো? আইকনিক বা সিম্বল লোগো। কি লোগো? সিম্বল লোগো। এখন আমি যদি এখানে শুধুমাত্র আপনাদেরকে দেখে অ্যাপেল, এটা কি? এটা কি সম্পর্ক? এটা অ্যাপেল কোম্পানি বুঝবে, কিন্তু আমরা যেটা বুঝি এটা কোনো একটা আকৃতিকে কপি করছি, ঠিক আছে? যেটা স্থায়িত্বকাল, লাইক আপনি এমন একটা লোগো করবেন যেটা কি মনে রাখতে পারবেন আপনি। আপনি ব্যানারা দিয়ে একটা লোগো করলেন, এটা যদি এটাকে কি করেন? পাবলিশ করেন, এটা সবার জীবনে যদি একবার দেখে তার এটা মনে থাকবে। আপনি যদি একটা ধরেন এমন একটা প্রাণী দিয়ে লোগো করলেন যে প্রাণীটা কেউ চিনিয়ে না, ওইটা দিয়ে লোগো করলেন, সেটা কেউ চিনবে না। আপনি ব্যানানা দিয়ে করেন, সেটা কিন্তু চিনবে। ওইটা ওই ধারণা নিয়ে সে কি করছে? অ্যাপেল নিয়ে গেছে। এখন এটা কি লোগো? এটাকে বলা হয় সিম্বল বা আইকনিক। যে লোগোতে শুধুমাত্র একটা সিম্বল থাকবে, সেটা কি? সেটা কি? সিম্বল বা আইকনিক লোগো। এখন যদি টেসলা দিই, সেটাও কি? এই যে টেসলা জাস্ট টিটা থাকলে কি থাকবে? সিম্বল লোগো। আচ্ছা, এখন আমরা আর গভীরে না দিয়ে জাস্ট এতটুকুই থাকি। এখানে আরো কিছু আছে, যেমন টুইটার, নাইকি, ঠিক আছে? যদি আমি নাইকি দিই, নাইকি দিলে বুঝবো যে নাইকি টিক চিহ্ন। এটা কি? এটা কি?
আইকনিক বা সিম্বল লোগো। মাথা থেকে কি চলে যাচ্ছে? না, আইকনিক বা কি সিম্বল। আমরা সিম্বল বলি যে সিম্বল সিম্বল কত দিক? আচ্ছা, এরপর হচ্ছে কি মাসকট লোগো। কি লোগো? মাসকট লোগো। আমরা যদি এখানে মাসকট মানে কি কোনো কিছুর আকৃতি, কোনো কিছুর কি আকৃতি, লাইক আপনি আপনি আপনার চেহারা দিয়ে একটা লোগো করলেন, এটা কি লোগো হবে? মাসকট লোগো। এই যেমন কেএফসি লোগো, এটা কি লোগো? মাসকট লোগো। এখানে কেএফসির যে লোগোটা আছে এটা কিন্তু মাসকট লোগো, পুরোটা একটা আকৃতি, ছবি ছবি দিয়ে ডিরেক্ট নাম দিই মাসকট। মাসকট চিনেন না? পুতুল আর কি, বা কোনো একটা কার্টুন চরিত্র, এরকম একটা বিষয়। ঠিক আছে, এই যে ওনার ওনার যে ওনারের ছবি দিয়ে কি করছে, এই যে তার দাড়ি, এই যে দাড়ি দেখানো, ওনারের ছবি দিয়ে কি করছে? মাসকট লোগো করছে। এখন আপনাকে যদি কেউ বলে যে আমি তোমাকে একটা ছবি দিব, সেই ছবি দিয়ে তুমি আমাকে একটা লোগো বানাই দাও, তাহলে এই লোগোকে আপনি কি লোগো বলবেন? আর যদি বলি যে তোমাকে আমি একটা সিম্বল দিব, হ্যাঁ জাস্ট সিম্বল হবে, কোনো লেখা হবে না, তাহলে সেটা কি? তাহলে সেটা কি আইকনিক বা সিম্বল লোগো। কি অবস্থা ভাই? সিম্বল লোগো। তার মানে এই বিষয়টা আমরা মোটামুটি বুঝছি না? আচ্ছা, এখন আমি যদি এখন হচ্ছে আমাদের কি কম্বিনেশন মার্ক লোগো। কি লোগো? কম্বিনেশন মার্ক লোগো মানে যেটাতে আইকনও থাকবে টেক্সটও থাকবে। লাইক আমরা যদি অ্যাডিডাস ধরি, অ্যাডিডাস লোগো, অ্যাডিডাসটা কি এখানে সিম্বলও আছে টেক্সটও আছে, সিম্বলও আছে আবার কি আছে টেক্সট আছে। তার মানে যে লোগোর মধ্যে আমি আইকন এবং টেক্সট দুইটাই পাবো সেটা কি হবে? কম্বিনেশন মার্ক লোগো। কম্বিনেশন মার্ক কি লোগো? এখন আপনাকে যদি বলি যে রাহি আমাকে একটা মাস্কট লোগো ক্রিয়েট করে দাও, তাহলে আপনার মাথায় কি কিছু ঢুকবে কিনা? কোনো কিছু আকৃতি। এখন আমি যদি বলি যে আমাকে তুমি একটা কম্বিনেশন মার্ক লোগো ক্রিয়েট করে দাও, তাহলে তোমার মাথায় এটা ঢুকতে হবে যে অবশ্যই আমি একটা সিম্বল ক্রিয়েট করতে হবে, অবশ্যই আমি একটা টেক্সট ক্রিয়েট করতে হবে। বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, এরপর এখানে আচ্ছা আপনারা একটু আগে আসা ট্রাই করবেন, তাহলে কি আগে আগে ক্লাসটা স্টার্ট করতে পারবেন। আপনারা অনেকে দেরি করে ফেলবেন, আজকে অনেকে আগে আসছে ঠিক আছে, বাট কারেন্ট ছিল না। আমার আজকে প্ল্যান ছিল 3টা বাজে ক্লাস শুরু করবো, কারণ আজকে অনেক কথা বলতে হবে তো এই জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে কি প্রতীক লোগো। কি লোগো? দা এমব্লেম লোগো। আমরা হার্লি ডেভিডসন যে লোগোটা, এটা কি লোগো দেখি বললাম তো, এটাকে বলা হয় এমব্লেম লোগো। কি লোগো? এমব্লেম লোগো মানে যেটার মধ্যে আপনার টেক্সট থাকবে, কিন্তু টেক্সট গুলো একটা আকৃতি ক্রিয়েট করবে, একটা শেপ ক্রিয়েট করবে। কি করবে? টেক্সট। এখন এফসি বার্সেলোনা যে লোগোটা, রিয়াল মাদ্রিদের যে লোগো গুলো, এগুলো কি? যেটার মধ্যে সব আছে, শেপ, টেক্সট, আইকন সব। এখন আমি যদি এখানে আপনাদেরকে যদি বলি যে বাংলাদেশ লোগো, যেটা আপনারা করছেন, বাংলা লোগো, বাংলাদেশ লোগো, এই যে এই লোগোটা কি? তাহলে বলো এটা কি? এটার মধ্যে টেক্সট আছে, আকৃতি আছে, টেক্সট, শেপ, আইকন, আবার পুরোটা একটা কি শেপ। এটা কি? এটা কম্বিনেশন। এটা হচ্ছে এমব্লেম লোগো। এটা কি? এমব্লেম লোগো। এমব্লেম লোগো মানে কি? একটু আগে যে লোগোটা দেখো হার্লি ডেভিডসন, এটাই মানে যে শেপের মধ্যে আপনি আবার আপনি ধরেন এটা বললেন এফসি বার্সেলোনা, এটার মধ্যে কি আছে? পুরো টেক্সট লেখা আছে, শেপ আছে, তারপরে কি আইকনটা পুরোটা একটা শেপ আছে, তাহলে পুরো যেখানে সবকিছু থাকবে সেটা কি? এবং সেটা একটা আকৃতি হতে হবে, লাইক এরকম একটা শেপ হতে হবে। বাংলাদেশে কি শেপ না গোল? এই যে হার্লি ডেভিডসন সঙ্গে বাইকের যে কোম্পানি, এটা কি পুরোটা একটা শেপের মধ্যে না? তারা আমি যদি বলি একটা ইংল্যান্ড লোগো বানাই দেন, তবে ইংল্যান্ড লোগো গুলো একটু কঠিন, প্রাইস কি হয় বেশি। আমাদের থেকে শেখানো হবে। ইংল্যান্ড লোগো কি অলরেডি আপনি শিখেন নাই? বাংলাদেশের লোগোটা কি ক্রিয়েট করেন নাই? দেখছেন? ও করছি তো। শুনেন, কোনো কঠিন না, এগুলো সব সহজ, কোনো কঠিন না। আমি লোগোর ক্লাসটা আজকে শুরু করছি, এর আগে যেটা করে প্র্যাকটিস ডেমো ক্লাস, কিন্তু আজকে থেকে আমাদের মূল লোগোর ক্লাস শুরু।
মানে আজকে থিওরি ক্লাস, কালকে থেকে মূল লোগোর ক্লাস। তো সেখানে আপনি বুঝে যাবেন কি করতে হবে না করতে হবে। আর লোগো কিভাবে ক্রিয়েট করবেন সেটাও দেখাই দিই। আচ্ছা দেখেন, আমাদের মোটামুটি আমাদের লোগোর নিয়ে মোটামুটি থিওরিক্যাল শেষ। এখন একটি ভালো লোগোর বৈশিষ্ট্য কি হতে পারে? একটি ভালো লোগো কি হতে পারে? সহজ। লোগো তবে কি সহজ, যেটা চেনা এবং বোঝা সহজ। এখন আপনি কোনো একটা বাইরে গেলেন, একটা কোম্পানির লোগো দেখলেন, যেটা বুঝতেছেন এখানে কি লিখছে, কি বুঝাচ্ছে, তাহলে এটা কি সহজ হলো? এটা কি ভালো লোগোর বৈশিষ্ট্য পড়ে? তাহলে লোগো বানাতে হবে সহজ এবং চিনতে কিনা যায়। এই যে অ্যাপেলের উদাহরণটা দিলাম, আপেল কেন দিল? যেন সহজে মানুষ এটা মনে রাখে বা চিনে। আচ্ছা, এরপরে কি স্মরণীয়, একটু স্থায়ী চাপ তৈরি করে। এই যে অ্যাপেলের কথাটা আবার ধরলাম, এটা কি আজীবন মনে থাকবে না আপনার? আপনি একটা ব্র্যান্ডটা তো পরে, আপনি আপেলের আকৃতির কারণেই তো এটা স্মরণীয় হয়েছে। আর আকৃতি যদি অন্য কিছু দিতেন, লাইক সমুদ্রের কোনো একটা মানে খুবই কম দেখা যেত একটা মাছের ছবি দিয়ে আপনি একটা লোগো বানাতেন, এটা কি মনে থাকতো? মনে থাকতো? এমন একটা ফল যেটা মানুষ চিনে না, ঠিক আছে? কিন্তু আপেল, আপেল এমন কেউ আসলে আপেল চিনে না। এখন বিষয়টা কেন হয়েছে? স্মরণীয় থাকার কারণে। আপনাকে যদি কোনো লোগো করতে বলি, যে বলি যে আইকনিক একটা লোগো বানান, আচ্ছা কোন ফল বা কোন বিষয়টাকে আগে আনবে? ফল করতে হবে এটা তো মেজার না, কোন একটা আকৃতি দিবেন, তো কোন একটা সিম্বল দিবেন, কোন সিম্বলটা দিবেন এটা আপনি চিন্তা করতে হবে। এই চিন্তাটা কার? কথা কি বুঝছেন? এরপরে কি বহুমুখী বিভিন্ন প্ল্যাটফর্ম দিয়ে কাজ করে। হ্যাঁ, সব প্ল্যাটফর্মে এটা কাজ করবে, লাগে এটা প্রিন্টও কাজ করবে, এটা ওয়েবও কাজ করবে। আচ্ছা, এরপরে কি বছরের পর বছর ধরে কার্যকর থাকবে। আপনি এমন একটা লোগো যেটা 2 মাস চলবে, পরের মাসে বাদ, এমন হবে? তাহলে একটা লোগো আপনি যে মাথায় রাখবেন, এটা আজীবন যেন চলে, যুগের সাথে তাল মিলাবে। ঠিক আছে, যুগের সাথে না, এটা হচ্ছে বছরের পর বছর ধরে কার্যকর থাকতে হবে। মানে আপনি এমন একটা লোগো বানাবেন যেটা স্থায়িত্বকাল বাড়বে। কথা বলছেন? তাহলে বিষয়টা কি, আমি কোন লোগো করতে গেলে অবশ্যই আমার কি করতে হবে, এই বিষয়টা মনে রাখতে হবে, কারণ এটা ভালো লোগোর বৈশিষ্ট্য হচ্ছে এটা। এরপর হচ্ছে কি প্রাসঙ্গিক, ব্র্যান্ডের পরিচয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। মানে আপনি এমন একটা লোগো ক্রিয়েট করছেন যেটার সাথে ব্র্যান্ডের কোনো মিলে নাই, তাহলে হবে? কথা বলবো না, আমি যখন কোনো কিছু বুঝাবো তখন কথা বলি। দেখেন, প্রাসঙ্গিক মানে কি, ব্র্যান্ড পরিচয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। লাইক আপনি যে ব্র্যান্ডের কাজ করবেন, সে ব্র্যান্ড কিসে কাজ করে। এটা যদি একটা রিয়েল এস্টেট হয়, বিল্ডিং এর কোন একটা কনস্ট্রাকশনের কাজ, রিয়েল এস্টেট, তাহলে কি এখানে কি আপনি আপেল আনবেন, কমলা আনবেন, আজকে কি আনবেন? একটা স্ট্রাকচার আনবেন, কোন একটা বিল্ডিং এর আকৃতি আনবেন, একটা সিমেন্টের আকৃতি আনবেন, একটা রডের আকৃতি আনবেন, যেটা দিয়ে কি হয়, নির্মাণ হয়, শক্তিশালী বোঝাবে। রাইট, তাহলে প্রাসঙ্গিকতা থাকতে হবে, আপনার আইকনের সাথে টেক্সটের সাথে আপনার কোম্পানির মিল থাকতে হবে। এই যে এই যে এখানে একটা কথা বলছে যে একটি শক্তিশালী লোগো কেবল একটি দৃশ্যমান চিহ্ন নয়, বরং একটি ব্র্যান্ডের মুখ। ঠিক আছে, রং, টাইপোগ্রাফি এবং ডিজাইন পদ্ধতিগুলোর চিন্তাশীল ব্যবহার নিশ্চিত করে যে একটি লোগো কার্যকরভাবে একটি ব্র্যান্ডের পরিচয় যোগাযোগ করে এবং সময়ের পরীক্ষা উত্তীর্ণ। তাহলে এতক্ষণ আমরা কি শিখলাম বলেন? যে এতটুকু শিখলেন যে লোগোটা শুধু লোগো না, এটাতে অনেক কাহিনী আছে। জাস্ট করে দিলে লোগো হবে। হ্যাঁ, মাথা দিয়ে কাজ করতে হবে। মাথা দিয়ে কাজ করতে হবে। এটা রং, এটা আইকন, এটা টেক্সট, এটা লেটার, সবকিছুই চিন্তা দিয়ে পরিচয় বহন করে। আচ্ছা আচ্ছা, এখন আমি আপনাদেরকে আজকে ক্লাসে আর আমি কিছু দিচ্ছি না, এই দুইটা জিনিস দিয়ে দিব। এই দুইটা আসলে এটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সমস্যা নেই। তবে এখন বিষয়টা হচ্ছে যে আপনারা আজকে যেহেতু আর বাড়তি কিছু নেই, আপনারা প্রিভিয়াস ক্লাসটা দেখবেন, এটা দেখবেন, আর এটা দেখে লোগোগুলো সার্চ করে দিবেন যে লোগোগুলো দেখতে কেমন। দেখতে প্রত্যেকটা লোগো সার্চ করবেন, লাইক এমব্লেম লোগো দিয়ে সার্চ করবেন যে এমব্লেম লোগোগুলো কেমন। আমি এটা কপি করি, আমি যদি কপি করি, এখন এখান থেকে যদি সার্চ করি, এমব্লেম লোগো দিয়ে সার্চ করলে ইংরেজি গেলাম। এখন দেখেন এই যে যত কিছু দেখা যাচ্ছে সেগুলো কি সব এমব্লেম লোগো। এবার সার্চ করবেন, দেখবেন, বুঝবেন, শিখবেন। কথা কি বুঝছেন? কালকে থেকে আমাদের মানে মোটামুটি আমাদের কিন্তু এই ক্লাসটা মানে এইটা শেষ হলে আমাদের লোগো নিয়ে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, আপনাদের পার্সোনাল লোগো ক্রিয়েট করতে হবে, আপনাদের নাম বা কোম্পানির জন্য।
পার্সোনাল লোগো ক্রিয়েট করবেন এবং সেটার ইন ডিটেইলসে একটা ছোট্ট ব্যাখ্যা লেখা লাগবে। এই যে ব্যাখ্যা, ইভেন পাশের এই ব্যাখ্যার মধ্যে কেন এই কালার করছেন, এই কালারটা কি নির্দেশ করছে, এখন আপনার এই কালারের সাথে আপনার একটা প্রাসঙ্গিকতা কি সেটা আপনি ডেসক্রিপশনে লিখে দিতে হবে। এবং ওই লোগোটাকে কি লোগো বলে, এটা কম্বিনেশন মার্ক লোগো না সিম্বল লোগো না কি লোগো, এটা আপনারা নির্দেশ করে লিখে দিন। আর সেটা কালকে আমি দেখাই দিব কিভাবে লোগো ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, সেটা আমি দেখাই দিলে একদম পানির মতো সহজ বুঝে যাবেন। এটা আগামী ক্লাসে দেখাবো। আজকে আপাতত এইটুকু শিখেন। আর যেহেতু আজকে মোটামুটি কথার উপর দিয়ে গেছে, আমি টায়ার্ড হয়ে গেছি, তো সেক্ষেত্রে আপনাদের যদি প্রিভিয়াস কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমি হয়তো দেখা দিব। আর আপনাদের আজকে নতুন করে কোনো অ্যাসাইনমেন্ট নেই। হ্যাঁ, তবে অ্যাসাইনমেন্ট এতটুকু, ওই যে লোগোগুলো বের হবে ওই লোগোগুলো ট্রাই করবেন করা, আপনার মনে করে করবেন, ঠিক আছে? পেন্সিল দিয়ে করবেন, শেপ দিয়ে করবেন, এটা আপনাদের ব্যাপার। এটা মিনিমাম যেন 5টা লোগো হয়। কি লেটার মার্ক লোগো, ওয়ার্ড মার্ক লোগো, তারপর কি সিম্বল লোগো বা আইকনিক লোগো, তারপরে কি কম্বিনেশন মার্ক লোগো, তারপরে কি মাস্কট লোগো, তারপরে কি লোগো এমব্লেম লোগো। এই 6টা লোগো যেন থাকে আপনাদের। এটা হচ্ছে আপনাদের স্টেপ এটা আমরা করলাম, বাড়ির কাজ। বাই কাজ।